আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে এসব কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। শিক্ষার্থীরা দাবি করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। প্রধান উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ এবং 15 থেকে 20,000 আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজন করতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে। এই কারণে দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিদ্ধান্ত বা ওনার সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, আবু বাকের, হান্নান, মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই। আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল ভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই, তবে অপরাধী যারা তাদের বিচার হবে। এটা তাদের জন্য একটা বড় ধাক্কা। এই ধাক্কার পরপর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি, তাদেরকে যথেষ্ট খোঁচাই ফেলছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে এসব কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। গেল বছরের জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে মারা যান প্রায় 1000 খানেক, আহত হন কয়েক হাজার। জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে, জুলাই আগস্ট আন্দোলন দমনের নামে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আর এই ঘটনার জন্যও আওয়ামী লীগকে দায়ী করা হয়। দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়টি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে দলের যেসব নেতাদের বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে তাদের দেশের আদালতে বিচার করা হবে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থীরা। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। শিক্ষার্থীরা দাবি করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। প্রধান উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ এবং 15 থেকে 20,000 আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। যে চক্রান্ত আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়, সেই চক্রান্ত মেনে নিব না আমরা। অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজন করতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে 6ষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে জানিয়েছেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনূস মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও করা হয়েছে। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল।
তবে সে সময় দুই নেতার বৈঠকটি হয়নি। ব্যাংককে বৈঠকটি হলে এটি হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক। ক্যাপশনটা এই কারণে দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিদ্ধান্ত বা ওনার সরকারের, এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, আবু বাকের, হান্নান, মাসুদ, এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই। আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল ভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই, তবে অপরাধী যারা তাদের বিচার হবে। এটা তাদের জন্য একটা বড় ধাক্কা। এই ধাক্কার পরপর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি, তাদেরকে যথেষ্ট খোঁচাই ফেলছে। আপনি ফেসবুকে এখন যখন দেখবেন সমন্বয়কদের যে কোনো পোস্টে ১,৫০০ ৫,০০০ কমেন্ট হোক, এর মধ্যে 30% 40% কমেন্ট কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের আছে, বাকিগুলো আওয়ামী লীগের হয়তো বা হতে পারে। এখন কেন? ওই যে জনাব তারেক রহমান সহ বিএনপি সহ জনাব বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটা বালুর ট্রাক যে বিএনপি সরাতে পারে নাই, একটা ব্যানার ধরার জন্য 6 জন লোক পায় নাই, এরা যখন এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলছে, স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই। এখন এদের পাওয়ারটা আনটিল কতক্ষণ? যতক্ষণ ডক্টর ইউনূস সরকারে আছেন, এটা মনে রাখেন। এরা নিজেরা যে এনসিপি কালকে মারামারি করছে, বৈষম্য বিরোধীদের সাথে এদের মারামারি হচ্ছে, এদেরকে মানুষ মারতেছে, বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি করেছে, প্রাইভেটের মধ্যে বিভাজন হয়ে গেছে। এই জিনিসগুলা যখন ডক্টর ইউনূসের এই সরকার সরে যাবে, তখন আর সার্জিস চাইলে র্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না, সিট যতই খালি থাকুক। চাইলে এদের জন্য সরকারি বাস রিকুইজিশন করে এদের পার্টির প্রোগ্রামে আসবে না, চাইলে এদেরকে আর পেছন থেকে বড় লোকরা টাকা করে দেবে না। তখন এরার রাজনৈতিক কর্মকাণ্ডটা মুখ থুবড়ে পড়বে। আর এর মাঝখানে বড় ধাক্কা হচ্ছে আরেক সিদ্ধান্তে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে, কোন দাবি, আওয়ামী লীগের বিচারের দাবি হোক, শেখ হাসিনার বিচারের দাবি হোক, সংস্কারের দাবি হোক, অথবা আরো যে কোনো দাবি হোক, গণপরিষদ নির্বাচনের দাবি হোক, কোন দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে। তা আমরা ডক্টর ইউনূসের যে অঙ্গীকার দেখেছি যে ডিসেম্বরে তিনি নির্বাচন দিতে যাচ্ছেন। আর এই কথাগুলো গতকালকে বলছিলাম যে ডক্টর কমফোর্ট হিরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দলের সাথে তিনি বলেছেন। আর প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায়, তাহলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, বৃহত্তর চাইলে আগামী বছর জুনের মধ্যে। তবে বিএনপি, অন্যান্য দলগুলো সবাই ডিসেম্বর। ফাইনালি সেনাপ্রধানের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন ডিসেম্বর, সবকিছু মিলিয়ে ডিসেম্বর অথবা মার্চ ধরে রাখেন, জুন পর্যন্ত যাবে না। তো এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনে হবে? গতকালকে আমরা পটুয়াখালীতে যে দৃশ্যপট দেখেছি যে গত 7 মাস কারোর খোঁজ খবর নাই, এখন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সেখানে যাচ্ছে, লোকালি বাধা এবং এক প্রকার ধোলাইয়ের হাত থেকেই নাহিদ তার গাড়িটা যেভাবে নিয়ে বের হয়েছে, সামনে ছাত্ররা তার গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল, গাড়ি আস্তে আস্তে মানে ডইলে নিয়ে যাবে পিছনে, অনেকটা এরকম তো ছিল, এরা না আসলে সাঁ করে গাড়িটা বাড়িয়ে গেছে। তো এরকম দৃশ্যপট অনেক কিছু কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করে ফেলে। তিনি বলছেন যে এবারে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে, কারণ নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ ডক্টর ইউনূসের কাছে নেই। আর তিনি বলছেন যে আমরা যদি দেখি যে আচ্ছা, আরো অনেক বক্তব্য দিয়েছেন। তো নির্বাচন ইস্যুতে ফাইনালি আমরা যতটুকু বুঝতে পারছি যে এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিক ইলিয়াস এর সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন। আপনি দেখেন পিনাকিদা এখনো ধৈর্য হারায় নাই, টেকনিক্যালি অনেক কথা বলেন, সাংবাদিক ইলিয়াস কিন্তু এদের মানে মুখোশ খোলা শুরু করে দিচ্ছে। রাজনৈতিকভাবে এরা বিএনপির সামনে অনেক অসহায় বাচ্চা, শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যু ছাড়া, সংবিধান বলেন, সংস্কার বলেন, রাষ্ট্রপতি বলেন, 32 ভাঙ্গা ছাড়া অন্য কারো বাড়িঘর ভাঙা টাকা বলেন, বিএনপি নেতারা কেউ এটা পছন্দ করছে না, মব জাস্টিস পছন্দ করছে না। আপনি প্রত্যেকের কথা শুনছেন নিশ্চয়ই। জনাব তারেক রহমান খুবই ঠান্ডা মাথায় রাজনীতি করছেন, ইটস কল্ড ম্যাচিউর পলিটিক্স। হাইকমান্ডের আপনি বক্তব্য দেখেন,
তো আসিফ নাহিদের কপাল পড়লো। আমরা কেন বললাম, যদি উল্লেখযোগ্য সময় না পায়, এই স্বল্প সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে এনসিপি পিঠটা সোজা করে দাঁড়াইতে পারবে না, ইনভেস্টররা সরে যাবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, যদি না আসবে, যে নমুনা আমি আওয়ামী লীগের যতটুকু চিনি, কৌশলগতভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ডাজন্ট ফ্যাক্ট শেখ হাসিনা প্রধান নাকি অন্য কেউ, আওয়ামী লীগ মাঠে থাকতে চাইবে। আর অন্তর্বর্তী সরকারের কাজ হবে সবাইকে সমান লেভেল প্লেইং ফিল্ড দেওয়া। তো যদি লেভেল প্লেইং ফিল্ড মানে তফসিল ঘোষণা করে, তখন আপনি এনসিপি সমন্বয়ক আর আওয়ামী লীগের একজন সাধারণ যে কর্মী, তার মধ্যে কিন্তু আর পার্থক্য নাই। তখন মাঝে আরেকটা দৃশ্যপট তৈরি হবে। যাই হচ্ছে, এই সমন্বয়কদের জন্য, এনসিপির জন্য জগৎ কিন্তু ছোট হয়ে আসছে। এর উপরে দুর্নীতির অনেক গল্প আমরা শুনছি, দেখছি, এগুলো আরো এদেরকে বিপদে ফেলবে। বিপ্লব অনেক সময় নেতাদেরকে খাইয়ে ফেলে। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় বোকামি ছিল উপদেষ্টা পরিষদে এরা যাওয়া, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলটা গঠন করা। এই দল গঠন না করলে সবাই এদেরকে ভালোবাসতো, মানে বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায়। দেখা যাক কি হয়। তবে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত এদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, এটাই মনে হচ্ছে। যার কারণে বলছেন কোন দাবির প্রেক্ষিতে তিনি নির্বাচন পিছাবেন না। আর এই দলটাকে ক্ষমতায় যাইতে হলে ভাই 2-4-5 বছর এদের সময় লাগবে টিম তৈরি করতে। সারা বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের বিপরীতে গিয়া নির্বাচন করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এটা অসম্ভব ইস্যু। তারপরেও হইতেও পারে বাঙালি জাতির মন। দেখা যাক কি হয়। ভালো থাকুন। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।